ও কালু দাদা, মাছ ধরতে যাবে না নদীতে? মাছ ধরতে না গেলে খাবো কি? অবশ্যই মাছ ধরতে যাব, কিন্তু তোর সাথে না। কেন দাদা, আমার সাথে গেলে কি হবে? তুই যা গরিব, তোর মতো গরিবের সাথে মাছ ধরতে গেলে মাছ তো পাবোই না, উল্টো আরো ঝামেলা হতে পারে। ঠিক বলেছো কালু। হ্যাঁ টুনি, যাই এখান থেকে, আমার স্বামী যাবে না তোর সাথে। আর হ্যাঁ শোন, আর কোনোদিন কালুকে ডাকতে আসবি না, বুঝেছিস? নিজের ভাগ্য তো অলক্ষী বানিয়েছিস, এখন এসেছে আমাদের ভাগ্যটাকেও অলক্ষী বানাতে। যত সব, ভাগ এখান থেকে। কাকুলি টুনিকে কিছু বলতে না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। যা বাবা, ভালো মনে ডাকতে গেলাম আর গরিব বলে অলক্ষী বলে তাড়িয়ে দিল। গরিব হয়ে হয়েছে এক জ্বালা, যেখানে যাই সেখানে দৌড় ছাই। বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। টুনি মন খারাপ করে এসব বলতে বলতে নদীর দিকে চলতে থাকে। কাকুলি, আমার জাল আর মাছ ধরার ঝুড়িটা দাও তো, নদীতে যাব। এই নাও কালু, আর শোনো, আমার না মেকআপ শেষ হয়ে গিয়েছে। আজ মাছ ধরিতে বাজারে বিক্রি করে আমার জন্য নতুন মেকআপ নিয়ে আসবে। কি হলো, কোনো কথা বলছো না কেন? ঠিক আছে, নিয়ে আসবো। এবার আমি চলি। ওরে নীল দরিয়া, তুই দে রে দে ছাড়িয়া। ওরে নীল দরিয়া, লা 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 লা। কি ব্যাপার, আজকে এতবার জাল ফেলছি তবুও মাছ উঠছে না কেন? আমার সাথে তো এমনটা কখনো হয়নি। তবে ওই বজ্জার টুনির মুখ দেখার কারণে এমন হচ্ছে নাকি? দেখি তো আরেকবার জাল ফেলে। হায় হায়, জাল তো টানতেই পারছি না, মনে হচ্ছে বড় মাছ আটকা পড়েছে। দেরি নয়, তাড়াতাড়ি জালটা ওপরে তুলি। কালো জালটা ওপরে তুলে দেখে জালে বড় মাছের পরিবর্তে একটা বড় কলস আটকা পড়েছে। এ কি, এ তো মাছ নয়, এ তো কলস। এইরকম কলসে তো অনেক সোনা দানা মোহর থাকে। তবে কি, উফ, ভাবতেই তো হেব্বি খুশি লাগছে। এবার আমি ধনী হয়ে যাব। যাই যাই, পাড়ে গিয়ে কলসের মুখটা খুলে দেখি। যেই কথা সেই কাজ, কালু কলসটা পাড়ে নিয়ে এসে যেই কলসের ঢাকনা খুলে, ঠিক তখনই কলসের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। আর সেই ধোঁয়ার সাথে কলসের ভেতর থেকে তিনটে গাভী বেরিয়ে আসে। এই দেখে কালু ভীষণ ভয় পেয়ে যায়। ওরে মারে, ওরে বাবা রে, এ আমি কি দেখছি রে? কলসের ভেতর থেকে সোনাদানার পরিবর্তে গাভী বেরিয়ে এসেছে। কতদিন পর বন্দি থেকে মুক্ত হলাম। আহ, কি শান্তি! মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। হায় সর্বনাশ, গাভী কথাও বলতে পারে? কালু রে কালু, এরা কোনো সাধারণ গাভী নয়। এরা তোর ক্ষতি করার আগে বাঁচতে চাইলে এখান থেকে পালা। এই যে পাখি ভাই, তুমি পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও বলছি, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের তুমি মুক্ত করেছো, এবার আর একটু সাহায্য করো। এই যে পাখি ভাই, কোথায় যাচ্ছ? এই যা, পাখিটা তো চলেই গেল। এবার আমাদের নিজেদের রূপে ফিরে যেতে কে সাহায্য করবে? তবে কি আমরা আর কোনোদিন নিজেদের রূপ ফিরে পাবো না? নিজেদের জন্মভূমি থেকে আর ফিরতে পারবো না? অবশ্যই পারবো। ছোট, তুই কাঁদিস না, মনে সাহস রাখ। একজন না একজন, একজন আমাদের সাহায্য করেনি তো কি হয়েছে? বনে আরো অনেক পাখি আছে, আমরা তাদের কাছে সাহায্য চাইবো। দেখবি একজন না একজন আমাদের সাহায্য করবেই করবে। তাই যেন হয়। চল, আর দেরি না করে আমাদের সাহায্য করতে পারবে এমন পাখিকে খুঁজি। এদিকে কালু বাড়িতে এসে ঘরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। এ কি কালু, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাছ ধরা শেষ আর আমার মেকআপ এনেছো? আরে রাখো তোমার মেকআপ, জীবন নিয়ে ফিরে এসেছি, এটাই অনেক। জীবন নিয়ে ফিরে এসেছো মানে কি হয়েছে? কালু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বলো, আমাকে বলো তো। বলছি বলছি, তার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। হ্যাঁ হ্যাঁ, আনছি।
কাকুলি কালুকে ঠান্ডা পানি এনে দেয়। কালু পানি খেয়ে কাকুলিকে সব খুলে বলে। কলস থেকে 3 গাভী বেরিয়েছে। হাই হাই, কি সাংঘাতিক ঘটনা। কালু, তুমি পালিয়ে এসে খুব ভালো করেছো। আর যেতে হবে না তোমাকে মাছ ধরতে। যাও কালু, এবার একটু বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। কাকুলির কথা মতো কালু বিশ্রাম নিতে থাকে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে ম্যাডাম আমার কাছে স্কুলের বেতন চেয়েছে। বলেছে কালকে বেতন না দিলে স্কুলে আর আমাকে পড়তেই দিবেন না। সে কি রে মা, হাতে তো কোনো টাকা নেই, আবার কয়েকদিন থেকে মাছও ধরতে পারছি না। না না, আজকে একটা না একটা মাছ ধরতেই হবে। তোর লেখাপড়া বন্ধ হয়ে যেতে আমি দিব না। তোকে লেখাপড়া করে বড় করা যে তোর বাবার স্বপ্ন ছিল। তুই বাড়িতে সাবধানে থাকিস, আমি নদীতে যাচ্ছি। হ্যাঁ মা, তুমিও সাবধানে যেও। হে বিধাতা, আশীর্বাদ করো, আজকে যেন একটা মাছ পেয়ে আমার মেয়ের স্কুলের বেতনটা দিতে পারি। জীবনের তো কোনো চাওয়া পূরণ হলো না, এই চাওয়াটা পূরণ করো বিধাতা, পূরণ করো। টনি যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে 3 গাভী চলে আসে। এই যে পাখি, তুমি আমাদের একটু সাহায্য করবে? কি আমি কি দেখছি? হায় হায়, গাভী, তোমরা কথা বলতে পারো কিভাবে? তোমরা আবার গাভী রূপী কোনো পেতনি নও তো? না পাখি, আমরা কোনো পেতনি নই, তবে আমরা গাভী রূপী পরি। তার মানে তোমরা পরি? কিন্তু পরীরা তো এমন গাভী হয় না, তোমরা এমন গাভী হলে কি করে? সে অনেক বড় ঘটনা। আমরা 3 বোন পরিরাজ্য থেকে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে এই বনে ঘুরতে এসেছিলাম। আর ঘুরতে এসে ঘটে যায় এক করুণ কাহিনী। করুণ কাহিনী? কিসের করুণ কাহিনী, বলো তো শুনি। শুনতে চাও? শোনো তবে। আমরা 3 জন বনে মনের সুখে এদিক ওদিক ঘুরছিলাম। হঠাৎ আমাদের 3 জনেরই ভীষণ পিপাসা পায়। আমরা পানি খুঁজতে খুঁজতে এক ধ্যানরত তান্ত্রিকের সামনে এসে উপস্থিত হই। আর সেই তান্ত্রিকের সামনে এক পাত্রে পানি দেখতে পাই। ওই দেখ রে, পানির পাত্র। চল চল, ওই পানিগুলো পান করে পিপাসা মেটাই। হ্যাঁ দিদিরা, চলো। আহ, কি শান্তি। এই কে রে, কে তোরা? এভাবে আমার মন্ত্রপুত চালগুলো পান করলি কেন? আমাদের পিপাসা লেগেছিল, তাই খেয়েছি। আমাদের ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা। তোরা আমার এতদিনের ধ্যান জ্ঞান সব শেষ করে দিয়েছিস। আমি তোদের ক্ষমা নয়, শাস্তি দিব। আমি অভিশাপ দিলাম, তোরা 3 জন 3টা গাভী হয়ে যাবি। তান্ত্রিকের অভিশাপে আমরা 3 বোন 3টে গাভী হয়ে যাই। আর তারপর তান্ত্রিক বাবা জাদু করে আমাদের সেই পাত্রে বন্দি করে নদীতে ফেলে দেয়। এরপর বহুদিন পর একটা পাখি আমাদের নদী থেকে তুলে মুক্ত করে, কিন্তু আসল রূপে ফিরে যেতে সাহায্য না করেই পালিয়ে যায়। তাই আজ তোমাকে দেখে তোমার কাছে এসেছি। তুমি কি আমাদের নিজেদের রূপে ফিরে যেতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি সাহায্য করব, কিন্তু আমি তো কোনো জাদু জানি না। তাহলে তোমাদের রূপ ফিরিয়ে দিব কি করে? তোমরা কি কোনো উপায় জানো? হ্যাঁ জানি, তান্ত্রিক বাবা বলেছিল নদীর ওই পারে একটা নীল ফলের গাছ আছে। ওই নীল ফলের গাছের ফল খাওয়ালেই আমরা আগের মতো হয়ে যাব। তাই নাকি? তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে ওই নীল ফল খুঁজে নিয়ে আসছি। টুনি এই বলে আর দেরি না করে নৌকা চালিয়ে নদীর ওপারে চলে আসে আর নীল ফলের গাছ খুঁজতে থাকে। সে কখন থেকে খুঁজছি, কিন্তু নীল ফলের গাছ তো চোখেই পড়ছে না। আরে আরে, ওই তো সেই নীল ফলের গাছ। যাই বাবা, 3টা ফল নিয়ে গাভীদের কাছে যাই। টুনি সামনে থাকা নীল ফলের গাছ থেকে 3টা ফল ছিঁড়ে কিছুক্ষণের মধ্যেই 3 গাভীর সামনে চলে আসে আর ওদের সেই নীল ফল খেতে দেয়। 3 গাভী নীল ফল খাওয়ার সাথে সাথেই গাভী রূপ থেকে পরিরূপে ফিরে আসে। ফিরে পেয়েছি, নিজের রূপ ফিরে পেয়েছি। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের সাহায্য না করলে আমরা গাভী হয়ে কোনোদিন নদীর ওই পারে যেতেই পারতাম না, আর রূপও ফিরে পেতাম না। পরিবন্ধু, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। কেউ বিপদে পড়লে আমাদের উচিত তাকে সাহায্য করা, তাই আমিও করেছি। এবার আমি চলি, আমার মেয়ের স্কুলের বেতন দেওয়ার জন্য আমাকে আবার মাছ ধরতে হবে। টুনি
টুনি বন্ধু, তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না। এই নাও, এই 3 হীরের থলি আজ থেকে তোমার। না না, আমার এত সব লাগবে না, এগুলো তোমরা ফিরিয়ে নাও। টুনি, এগুলো আমাদের পক্ষ থেকে তোমার উপহার। তুমি এগুলো নিলে আমরা খুশি হব। দয়া করে এগুলো গ্রহণ করো। তোমরা অনেক ভালো পরি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রহণ করলাম তোমাদের উপহার। টুনি বন্ধু, এবার আমরা আসি। অনেকদিন হলো নিজেদের জন্মভূমিতে যাই না। তোমার কোনো দরকার হলে আমাদেরকে স্মরণ করো, কেমন? বিদায়। পরীরা টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে টুনিও হীরের থলেগুলো নিয়ে বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে এক বৃদ্ধা তার 2 মেয়ে টুনি ও সুখীকে নিয়ে বসবাস করত। বৃদ্ধার কোনো সন্তান না থাকায় সে টুনি ও সুখীকে দত্তক নিয়েছিল। তারপর থেকে সেই বৃদ্ধা তার 2 মেয়েকে নিয়ে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। সুখী দিদি, ও সুখী দিদি, সুখী দিদি, কি হয়েছে? কি এভাবে চিৎকার করছিস কেন রে? এক্ষুনি বাড়িতে এসো, মা কেমন জানি করছে। মনে হচ্ছে এক্ষুনি মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর সুখী ও টুনি তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। তোরা এসেছিস? শোন তোরা, আমার হয়তো সময় শেষ হয়ে এসেছে, তাই তোদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার যা কিছু আছে সেগুলো তোরা 2 বোন মিলে ভাগাভাগি করে নিস, কেউ কাউকে ঠকাস না। আমরা তোমার কিছু হতে দিব না মা, কিছু হতে দিব না। এই দিদি, চল আমরা মাকে হাসপাতালে নিয়ে যাই। তার আর দরকার হবে না রে টুনি, আমাদের মাঝে আর নেই। টুনি ও সুখী তাদের মাকে হারিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোন টুনি, মা যেহেতু বলে গেছে সবকিছু ভাগাভাগি করতে, তাই আমি তোকে সবকিছু ভাগ করে দিচ্ছি। না দিদি, আমরা 2 জন মিলেমিশে থাকলে কোনো কিছু ভাগাভাগি করতে হবে না, আর মিলেমিশে কাজ করলে আমরা আরো উন্নতি করতে পারবো। না রে, মায়ের কথা অমান্য করা উচিত না। মা যেহেতু সবকিছু ভাগাভাগি করতে বলেছে। শোন টুনি, আজকে থেকে এই ঘরের ভেতরের অংশটা আমার, আর বাইরের অংশটা তোর। আর আমাদের যে ধবলি আছে, ওর পেট থেকে সামনের অংশটা তোর, আর পেছনের অংশটা আমার। আর থাকলো ওই জমিটা, ওই জমির প্রথম 6 মাস তোর, আর পরের 6 মাস আমার। কি রে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সুখী দিদি, তুমি একেবারে সমান সমান ভাগাভাগি করে দিলে, এতে আমার আর কোনো অভিযোগ নেই। তাহলে এখন এখানে সাইন করে দে আর নিজের কাজে লেগে পড়। এরপর টুনি দলিলে সাইন করে দিয়ে সেখান থেকে চলে যায়। বোকা টুনি, গাভীকে খাওয়াবি তুই, আর দুধ বিক্রি করে টাকা পাবো আমি। আবার জমিতে চাষ করে প্রথম 6 মাস ফসল ফলাবি তুই, আর ধান কেটে ঘরে তুলবো আমি। রাতে আমি ঘুমাবো বিছানায়, আর তুই ঘুমাবি উঠানে। খাইরে ধবলি খা, তোর সামনের অংশটা আমার ভাগে পড়েছে, তাই তোর খাওয়ার আমি কোনো কমতি রাখবো না। এরপর টনি তার কাজ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সুখী দিদি, আজকের রাতটা আমাকে একটু ঘরে থাকতে দিবে? বাইরে উঠোনে থাকতে আমার খুব ঠান্ডা লাগছে গো। কেন রে টনি, তোর ভাগ তোকে বুঝিয়ে দিয়েছি না? তারপরে আমার ভাগে কেন ভাগ বসাতে এসেছিস বলতো? যা এখান থেকে, নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়। অসহায় টনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে, আর সে উঠানে ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই কালু, তোর কাছে কতগুলো ফুলের গাছ আছে বলতো? এখানে মোট 10টি গাছ আছে মোড়ল বাবু। শোন কালু, ওই গাছটা মনে হচ্ছে আজকেই মরে যাবে। তুই বরং ওই বড় গাছটা বাদ দিয়ে আমার বাড়িতে বাকি 9টা গাছ দিয়ে আয়, আর এই নে তোর টাকা।
একটা গাছ লোকসান হয়ে গেল, কি আর করার, তুই তো মরেই যাবি, তোকে আর রেখে হবে কি। এরপর কালু ফুলের গাছগুলো মোড়ল বাবুর বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। আহারে, ফুলের গাছটা যত্নের অভাবে নেতিয়ে পড়েছে। সত্যি বলতে যত্ন পেলে সবাই ভালো থাকে, সেটা পাখি হোক বা ফুল। যেমন মা বেঁচে থাকাতে আমাদের অনেক যত্ন করত, আর তখন আমরা আনন্দে থাকতাম, কিন্তু এখন এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর ফুলের গাছটা নিয়ে উঠানের এক কোণে রোপণ করে দেয়, আর সেই গাছের যত্ন নিতে থাকে। সুখী দিদি কেমন যেন হয়ে গেছে, আগের মতো আমাকে আর ভালোবাসে না, আমাকে একটু গাভীর দুধও খেতে দিচ্ছে না। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা, কেন চলে গেলে? কেঁদো না টুনি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দিব। বলো টুনি, তুমি আমাকে সব কথা খুলে বলো। এরপর টুনি ফুলের রানীকে সব খুলে বলে। সব কথাই তো শুনলে, কিন্তু তুমি একটা ফুল হয়ে কিভাবে আমার কষ্ট দূর করবে? আর তুমি কথা বলছোই বা কি করে? আমি হলাম ফুলের রানী, আর যত্নের অভাবে আমি মরে যেতে বসেছিলাম, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। শোনো টুনি, তোমার দিদি তোমাকে বোকা পেয়ে ঠকিয়েছে, তবে খুব তাড়াতাড়ি তোমার দিদি নিজের ভুল বুঝতে পারবে, তার ব্যবস্থা আমি করব। এরপর ফুলের রানী জাদু করে গাভীর দুধ দেয়া বন্ধ করে দেয় আর বলে, যাও টুনি, তুমি একবার গাভীকে স্পর্শ করো, তারপর দেখো কি হয়। এরপর টুনি গাভীর কাছে যায়, আর যেই না গাভীকে স্পর্শ করে, সাথে সাথে গাভীর মুখ দিয়ে স্বর্ণ পড়তে থাকে। আরে, এ আমি কি দেখছি? আমাদের ধবলের মুখ দিয়ে স্বর্ণমুদ্রা পড়ছে। হ্যাঁ টুনি, আর তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন থেকে যখনই তোমার দরকার হবে, তখনই তুমি গাভীকে স্পর্শ করবে, আর প্রয়োজন অনুযায়ী স্বর্ণ নেওয়া শেষ হলে আবারও গাভীকে স্পর্শ করবে। এবার দেখবে প্রতারক সুখী খুব তাড়াতাড়ি পথে বসবে, শুধু একটু অপেক্ষা করো। এরপর টুনি স্বর্ণ মুদ্রাগুলো কুড়িয়ে নিয়ে উঠানের এক কোণে রেখে দেয়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন স্বর্ণ বিক্রি করে টুনি আলাদা একটা বাড়ি বানায়, আর ফুলের রানীকে সেই বাড়ির উঠোনে রোপণ করে দেয়। টুনি হঠাৎ এত বড় বাড়ি কিভাবে বানালো? টুনির উন্নতি দেখে তো আমার সন্দেহ হচ্ছে, ও আবার লুকিয়ে লুকিয়ে গাভীর দুধ বিক্রি করছে না তো? না না, টুনির দিকে খেয়াল রাখতেই হবে। যাই, বালতিটা নিয়ে গাভীর দুধ দহন করি। দিন দিন গাভীর দুধের দাম বেড়েই যাচ্ছে, তাই ধনী হতে আমার আর বেশি সময় লাগবে না। এরপর সুখী যেই না দুধ দহন করতে যায়, তখনই সে অবাক হয়ে যায়। কি ধবলি, কি হয়েছে তোর? তুই আমাকে দুধ না দিয়ে পানি দিচ্ছিস কেন? না না, আজই তোকে একটা ডাক্তার দেখাতে হবে। এরপর সুখী একটা ডাক্তার ডেকে নিয়ে আসে, আর ডাক্তারকে সব খুলে বলে। আর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, এই গাভী অনেক বৃদ্ধা হয়ে গেছে, তাই একে রেখে আর কোনো লাভ নেই, তুমি বরং একে বিক্রি করে দাও। শুনতে পেয়েছিস টুনি, আমাদের ধবলিকে বিক্রি করে দিতে হবে, আর বিক্রি করে যা পাবো তা অর্ধেক তোর আর অর্ধেক আমার। না সুখী দিদি, আমি ধবলিকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি ধবলিকে টাকা দিয়ে কিনে নিতে চাই। এই টুনিটা এত বোকা কেন কে জানে? অযথা ওকে পুষে কি লাভ? কি আর করার, ও যখন কিনে নিতে যাচ্ছে তাহলে আমি নিষেধ করব না। এরপর সুখী টুনির কথায় রাজি হয়ে যায়, আর ধবলিকে টুনির কাছে বিক্রি করে দেয়। এরপর টুনি ধবলিকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে, আর এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। কিরে সুখী, এতদিন হয় 10,000 টাকা ধার নিয়েছিস, আজও দেওয়ার কোনো নাম নেই। সখী মাসি, তুমি আমাদের দোকানে 5,000 টাকা বাকি খেয়েছো,
সেটা কবে পরিশোধ করবে বলো তো? দিব দিব, সবার টাকা কাল সকালে দিব। আজ ধান কেটে বিক্রি করে দিব, আর কাল তোমাদের সবার ঋণ পরিশোধ করব। ঠিক আছে, তবে কাল দিতে না পারলে আমরা তোর বাড়ি বিক্রি করে টাকা নিব। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এদিকে সুখে খুশি হয়ে জমিতে ধান কাটতে চলে যায়, আর গিয়ে দেখে জমির সমস্ত ধান পোকামাকড়ে কেটে নষ্ট করে ফেলেছে। এ কি সর্বনাশ হয়ে গেছে! এখন আমি পানাদারকে কি বলবো? আমার আর কিছুই রইলো না। টুনিকে ঠকিয়ে নিজেকে আজ পথে বসতে হচ্ছে। এখন আমাকে টুনি বাঁচাতে পারে, আমি টুনির কাছে ক্ষমা চাইবো। এরপর সুখী নিজের ভুল বুঝতে পেরে টুনির কাছে গিয়ে ক্ষমা চায়। এবার বুঝলে তো, কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আর তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি সবার টাকা পরিশোধ করে দেয়, আর দুই বোন মিলেমিশে অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, তাই আমাদের কাউকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।